দেখো এখানে একটা নিউমেরিক্যাল প্রবলেম দেখানো হচ্ছে। এটাই কি বলেছে, প্যারালাল রেজোনেন্স সার্কিট একটা। ঠিক আছে, এই সার্কিটের কিছু ক্যালকুলেশন করতে দেওয়া হয়েছে। তো বলছে, এই ছবিটা সবাই দেখতে পাচ্ছ তো? দেখো এখানে হ্যাঁ হচ্ছে, স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ এখানে বলছে একটা প্যারালাল রেজোনেটিং সার্কিট কনসিস্টিং অফ এ রেজিস্টার অফ 60 ওহম। ঠিক আছে, এখানে যে রেজিস্টারটা আছে সেটা হচ্ছে 60 ওহমের রেজিস্টার। এইটা বলে দিচ্ছে 60 ওহম, মানে এইটা হচ্ছে 60 ওহমের রেজিস্টার। ঠিক আছে, আর কি আছে বলছে, একটা ক্যাপাসিটর আছে যার ক্যাপাসিটেন্সের মান হচ্ছে 120 মাইক্রোফ্যারাড। এই যে ক্যাপাসিটরটা আছে এইটা, এর ক্যাপাসিটেন্সের মান কত বলে দিয়েছে, 120 মাইক্রোফ্যারাড, 120 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, এবং একটা ইন্ডাক্টর আছে, ইন্ডাক্টরটার এই ইন্ডাকটেন্স বলছে 200 মিলি হেনরি। এরা বলছে কানেক্টেড করা আছে একটা সাপ্লাইয়ের অ্যাক্রসে, একটা ভোল্টেজের অ্যাক্রসে কানেক্টেড করা আছে, যেখান থেকে 100 ভোল্টেজ আউটপুট পাওয়া যাচ্ছে, 100 ভোল্ট। ঠিক আছে, এখানে ভোল্টেজ যেটা কানেক্টেড আছে সোর্স, তার ভোল্টেজ হচ্ছে কত, 100 ভোল্ট। এবং ক্যালকুলেট দ্য রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, ক্যালকুলেট দ্য রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, দ্য কোয়ালিটি ফ্যাক্টর অ্যান্ড ব্যান্ডউইডথ অফ দ্য সার্কিট। তাহলে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কত হবে বলো, এরকম প্যারালাল আরএলসি সার্কিট যদি হয়, ফার্স্ট আমাদের পার্ট হচ্ছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, এফআর। এফআর এর মান কত হবে, এটা হচ্ছে 1 নম্বর পার্ট। এফআর এর মান হবে, 1/2, হ্যাঁ, ওয়ান বলো, বাই টু পাই রুট ওভার এলসি। 1/2 পাই √ওভার অফ এলসি। এরকম করলে পেয়ে যাবে। ঠিক আছে, কত হচ্ছে ক্যালকুলেট করে দেখো, এফআর এর মান কত আসছে, 1/2 পাই। আচ্ছা, এল এর মান কত লিখবে, এল এল সমান এখানে কত, কিসে লিখতে হবে, ইউনিট গুলো খুব ভাইটাল, ইউনিটটা কত হেনরিতে হবে? লিখতে হবে, হেনরিতে হয়ে দেখো যাবে। সবাই দেখে নাও, কিন্তু এটা 10 টু দি পাওয়ার হেনরিতে করতে মাইনাস হবে। থ্রি 10⁻³ যা করবে সব এক এসআই পদ্ধতিতে করবে। এখানে মিলি হেনরিতে দেওয়া আছে, এটাকে কিন্তু হেনরিতে নিয়ে যেতে হবে। যদি মিলি হেনরিতে রেখে করে দাও, উত্তর ভুল বেরিয়ে যাবে। তাহলে এটা মিলি হেনরি থেকে হেনরিতে নিয়ে গেলাম। আর সি এর মান কত হবে, সি এর মান 120 মাইক্রোফ্যারাড, ওটাকে কিসে নিয়ে যেতে হবে, ওটাকে ফ্যারাডে নিয়ে যেতে হবে। ফ্যারাডে নিয়ে যেতে হবে, 10 টু দি পাওয়ার মাইনাস সিক্স। 120 × 10⁻⁶ এটা কিন্তু করতে হবে, এত ফ্যারাড। এই ইউনিট কনভার্সন গুলো খুব ভাইটাল। সবসময় ইন্ডাকটেন্সকে হেনরিতে লিখবে, ক্যাপাসিটার ক্যাপাসিটেন্সকে ফ্যারাডে লিখবে, রেজিস্ট্যান্সকে ওহমে লিখবে। ঠিক আছে, তাহলে এখানে বসাও ভ্যালুগুলো, বসায় কত আসছে, অ্যান্সার কত আসছে বলো, 200 স্যার ইন্টু 81.45। 200 × 120 ইন্টু, আমি একবারে লিখে দিচ্ছি, 200 × 120 ইন্টু এর এখানে আছে 10⁻³ আর এখানে -6, মানে আলটিমেটলি হয়ে যাচ্ছে 10⁻৯ হয়ে যাচ্ছে নিচে। রুটের ভেতরে এই টোটালটা জিনিসটা আছে আর কি। ঠিক আছে, রুটের ভেতরে এই টোটাল জিনিসটা আছে। তাহলে অ্যান্সারটা কিসে আসবে, ইউনিটটা কি হবে ফ্রিকোয়েন্সির, হার্জ। ঠিক আছে, ইউনিটটা হবে হার্জ। কত হার্জ অ্যান্সার আসছে, 81.45। 81.45 হার্জ। আচ্ছা, এরপরে কি আছে, নেক্সট পার্ট কি বলছে, কোয়ালিটি ফ্যাক্টর। কোয়ালিটি ফ্যাক্টর এবং তারপরে বলছে ব্যান্ডউইডথ। ঠিক আছে, তা কোয়ালিটি ফ্যাক্টর কত হয় এই প্যারালাল রেজোনেটিং সার্কিটের, কিউ ফ্যাক্টর সমান মান কত, কিউ ফ্যাক্টর কাকে বলে? VL/V বা না VC না বাই না ভি। না না, কিউ VL/V যেটা ছিল সেটা ছিল সিরিজ রেজোনেটিং সার্কিটের ক্ষেত্রে। ঠিক আছে, এখানে তো সবগুলোর অ্যাক্রসে তাহলে ভোল্টেজ আইএল সেম। বাই, হ্যাঁ, আইএল/আই বা আইএল আইসি বাই বাই আই। হ্যাঁ, আইএল/আই, এটাকে যদি আমরা আইএস ধরি তাহলে আইএস। ঠিক আছে, এখানে টোটাল কারেন্টটাকে যা ধরবে এটাকে আইএস অথবা আই আমরা ধরে নিই, আমাদের সুবিধার্থে আমরা আগে এটা ইউজ করেছি। তো তো এটাকে আমরা লিখতে পারি আই লিখতে পারি, অথবা আমরা লিখতে পারি IC/I। ঠিক আছে, প্যারালাল রেজোনেটিং সার্কিটের ক্ষেত্রে কিন্তু এইটা ইউজ হবে। এবারে আমাদের কিউ ফ্যাক্টরের মান তাহলে কত আসছে বলো, আইসি কে আমরা কি লিখতে পারি, আইসি কে আমরা লিখতে পারি কিউ ইজ ইকাল টু, আইসি কে আমরা লিখতে পারি V/XL। আমরা সরি, আমরা আইএলটাকে ধরেই করছি, তাহলে V/XL লিখতে পারি। আর আইটাকে আমরা লিখতে পারি V/R অ্যাট রেজোনেন্স কন্ডিশন। শুধুমাত্র আরটাই থাকবে, বাকি তো কিছু থাকবে না, বাকিগুলো তো ওপেন সার্কিটের মতো বিহেভ করবে। তাহলে আলটিমেটলি জিনিসটা দাঁড়াচ্ছে R/XL, এরকম দাঁড়াচ্ছে কিউ ফ্যাক্টরের মানটা। এটার যদি আমরা ভ্যালুগুলোকে বসিয়ে ফেলি, তাহলে আর এর মান আরই থাকলো,
এক্সেল এর জায়গায় আমরা কি বসাবো? এক্সেল মানে হচ্ছে অ্যাট রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে এটা হয়ে যাবে ওমেগা জিরো ইন্টু এল। আবার ওমেগা জিরোর মান কত? ওমেগা জিরোর মান হচ্ছে রুট ওভার এলসি, 1/√LC। 1/√LC, ঠিক আছে, 1/√LC, এটা হচ্ছে ওমেগা জিরোর মান ইন্টু এল। ঠিক আছে, তাহলে আলটিমেটলি ক্যালকুলেশন সিম্পলিফাই করে কত আসছে? কিউ ইজিক্যাল টু এসে গেল আর ইন্টু রুটের ভেতরে কত? রুটের ভেতরে থাকলো সি বাই এল। ঠিক আছে, আর ইন্টু রুটের ভেতরে সি বাই এল, এটা হলো কিউ ফ্যাক্টরের মান। এখানে আর কত আছে কোশ্চেনে? এই কোশ্চেনে আর কত? 60 ওহম। তাহলে আর এর মানটা 60 বসিয়ে দেবো। সি এর মানটা আমরা জানি, সি এর মান কত এখানে? সি এর মান হচ্ছে 120 ইন্টু 10⁻⁻6। এটাকেও কিন্তু ফ্যারাডেই লিখতে হবে সব এসআই পদ্ধতিতে, 120 ইন্টু 10⁻⁻6। এবং নিচে কি হবে? এলটার মান হচ্ছে কত? 200 ইন্টু 10⁻⁻3। 200 ইন্টু 10⁻⁻3 কত আসছে ক্যালকুলেট করে? তো 0.586। 0.586 আসছে বললে? স্যার আমার 1.469 হয়েছে। একটু দেখে নেওয়া যাক তো। স্যার হ্যাঁ বলো। স্যার, কোয়ালিটি ফ্যাক্টর মানে এটাও তো হতে পারে সে R/2πfl। হ্যাঁ একই ব্যাপার, ওমেগা জিরোর জায়গায় তুমি 2πfl বসাচ্ছ, একই ব্যাপার। ঠিক আছে, একটু 1.47 এরকম সামথিং। এটা একটু দেখছি। ক্যালকুলেটারে দেখে নিই একটু। 120 ইন্টু 10⁻, উপরে কত হয়ে যাবে? -3 হয়ে যাবে। (10⁻³ 120 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে 200। আচ্ছা এই টোটাল, আচ্ছা এই টোটালটা যদি আমরা রুট করি 0.5 করি, তাহলে আসছে 0.0244। তার সঙ্গে আমরা যদি 60 গুণ করি, হ্যাঁ 1.47 মতো আসছে। ঠিক আছে, এটা একটু হিসাব করে স্যার দেখো এটা এটা। চেক করে দেন স্যার। হ্যাঁ R/2πfl টা চেক করে দেন স্যার একটু। আর ডিভাইডেড বাই 2πfl একই ব্যাপার, কিন্তু তুমি যেটা বলছো আর ডিভাইডেড বাই 2π। ভ্যালুগুলো স্যার বসালাম, আর এর মান 60 আর এফ এর মান বসালাম 81.45। এফ এর মান কত বসালে? 81 দশমিক। 81.45। আচ্ছা এটা হচ্ছে 60 বসালে, 2π। আচ্ছা এফ এর মানটা ঠিক বেরিয়েছিল তো, সেটা একবার দেখার, কিন্তু না এফ এর মানটা কিন্তু ঠিক বেরোয়নি অ্যাকচুয়ালি, ভুল হয়েছে। এফ এর মানটাও কিন্তু ভুলই হয়েছিল এখানে, আমি যা দেখছি, সেই কারণে এটা ভুল আসছে। এটা একটু হিসাবটা দেখো দেখি। 81.45 যেটা বলেছো ওটা কিন্তু ঠিক হবে না। এই ক্যালকুলেশনটাও মনে হচ্ছে ভুল আছে। এই ক্যালকুলেশনে এটা হচ্ছে 200 ইন্টু, ক্যালকুলেটারে দেখি। হ্যাঁ স্যার 32.48 আসছে। হ্যাঁ ওটাই ভুল হয়েছিল, সেই কারণেই ওটাও ভুল আসছিল। 32.48 আসছে। 200 ইন্টু 200, কোথায় আছে এখানে? আচ্ছা 200 ইন্টু হচ্ছে 120, আচ্ছা ইন্টু 10⁻, এই 10⁻, এরকম চলে এলো তো, এখানে করাটা একটু ডিফিকাল্ট আছে। 200, হ্যাঁ স্যার, 120 এবার কিউ ফ্যাক্টরের মান আসছে 1.47। এবার ঠিক আসবে। ঠিক আছে, তাহলে এটা এটা ভুল এসেছিল, কিন্তু এই ক্যালকুলেশনটা আগেরটা ভুল বলা হয়েছিল। এটা কত আসবে? 32 দশমিক কত? 32 দশমিক 32.48। 48।
32.48 হার্জ, ঠিক আছে, এটা আসবে। তাহলে এই ভ্যালুটাকে তুমি যদি ওখানে বসিয়ে করো তাহলে দেখবে সেম চলে এলো, ঠিক আছে। তাহলে এইভাবে কিউ ফ্যাক্টরটা বেরিয়ে যাবে, ঠিক আছে। এবার কিউ ফ্যাক্টর বার করার পরে নেক্সট পার্টে কি বলছে, নেক্সট পার্টে বলছে যে ব্যান্ডউইডথ অফ দ্য সার্কিট, ব্যান্ডউইডথ, ঠিক আছে, এটা বার করতে বলছে। ব্যান্ডউইডথ কি করে বেরোবে? স্যার ব্যান্ডউইথ বেরোবে স্যার frequency by রেজোনেন্ট Q factor, ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই কিউ ফ্যাক্টর। Q factor, F by Q. দেখো ব্যান্ডউইডথ মানেটা কি, ব্যান্ডউইডথ মানে হচ্ছে f2 মাইনাস f1, তাই তো, f2 মাইনাস f1, Yes, sir. f2 মাইনাস f1। এবার হচ্ছে আমরা যখন এই সার্কিটটা ক্যালকুলেট করেছিলাম আগের দিন প্যারালাল রেজোনেন্স সার্কিট, তখন আমাদের f2 মাইনাস f1 সেটা তো আমরা জানিনি, কিন্তু আমরা ওমেগা 2 মাইনাস ওমেগা 1টা জেনেছিলাম, মানে 1/2 পাই দিয়ে আমি এখানে ভাগ করে দেবো, 1/2 পাই, তাহলে উপরেও 1/2 মানে 2 পাই গুণ হয়ে যাবে, তার মানে 2 পাই f2 সেটাকে আমরা লিখছি ওমেগা 2, আর 2 পাই f1 সেটাকে আমরা লিখছি ওমেগা 1, এরকম লিখতে পারি। আচ্ছা, ওমেগা 2 মাইনাস ওমেগা 1 করে ওখানে কত এসেছিল, আবার আর লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সির যে ডিফারেন্স সেটা এসেছিল 1/RC, তাই তো, 1/RC এসেছিল, মানে 2 পাই RC, এটাই এসেছিল তো আগের দিনের হিসাব, একটু খাতাটা দেখো, ওমেগা 2 হ্যাঁ মাইনাস স্যার। ওমেগা 1 করে এটাই এসেছিল। তাহলে এই ফর্মুলা থেকে আমরা আর সি 2 পাই সবগুলোর ভ্যালুই জানি, তাহলে এখান থেকে করাই ভালো। এখান থেকে আমরা কি করব, 1/2 পাই RC থেকে কত আসছে দেখো, আর এর ভ্যালু হচ্ছে 60, আর এর ভ্যালু হলো 60, আর সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু হচ্ছে 120 into 10 to the power minus 6, 120 into 10 to the power minus 6, কত আসছে এটা করে, So 22 হার্জ। 22 হার্জ, দেখে নেওয়া যাক কত। হ্যাঁ 22 হার্জ, ঠিক আছে, এই পদ্ধতিতে করে দেখলে তো, মানটা বসিয়ে দিলাম 2 পাই। স্যার করেছি স্যার। হ্যাঁ কত এলো, স্যার 22.1 হার্টজ। 22.1 হার্জ, ঠিক আছে। পয়েন্টটা বললাম না একদিন। আচ্ছা ঠিক আছে, এটার অ্যান্সারটা আসবে মিলিয়ে, মানে হার্জে অ্যান্সার আসবে, ঠিক আছে, এটার অ্যান্সার আসবে হার্জে, ডিফারেন্স ইন ফ্রিকোয়েন্সি যেহেতু 22.1 হার্জ। তাহলে এটা হয়ে গেল আমাদের ব্যান্ডউইডথ। এটা অন্যভাবে করলাম আমি, ওই যেখানে এটা যেভাবে করা আছে সেভাবেও করা যায় কিউ ফ্যাক্টরের ডেফিনেশন থেকে, মানে ব্যান্ডউইডথ ইজ ইকুয়াল টু এফআর বাই কিউ, সে করেও করা যায়, অ্যান্সার সেম আসবে। আচ্ছা সেমই এসেছে। হ্যাঁ এবারে দেখো, এবারে বলছে কি দ্য কারেন্ট, সার্কিট কারেন্ট অ্যাট রেজোনেন্স অ্যান্ড কারেন্ট ম্যাগনিফিকেশন, এই দুটো জিনিস জানতে চেয়েছে। কারেন্ট, সার্কিট কারেন্ট অ্যাট রেজোনেন্স কত হবে, রেজোনেন্স কন্ডিশনে কারেন্ট কত, আই। রেজোনেন্স কন্ডিশনে তো কেবলমাত্র কি রকম সার্কিটটা কি রকম বিহেভ করছে, প্যারালাল সার্কিটটা এইরকম রেজিস্টিভ। খালি রেজিস্টিভ, এখানে প্যারালাল সার্কিটের মধ্যে খালি রেজিস্ট্যান্সটা আছে, বাকি ওই দুটো তো ওপেন সার্কিটের মতো বিহেভ করবে। আমার ইন্ডাক্টরের মধ্যেও কোনো কারেন্ট যাবে না, আর ক্যাপাসিটরের মধ্যেও কোনো কারেন্ট যাবে না, তাহলে এই সার্কিটটা হয়ে যাবে একদম, এটা রেজিস্টিভ সার্কিট। এটা হলো আর, এটা হলো ভি। তাহলে বলো প্যারালাল রেজোনেন্স যখন ঘটবে তখন আমার এখান দিয়ে আমার আইআর কারেন্ট যাচ্ছে, এবং এই টোটাল কারেন্টটাকে আমরা যদি আই বলি তাহলে আই ইজ ইকাল টু আইআরই হবে, আর তো কিছু নেই, খালি রেজিস্টারের মধ্যেই কারেন্ট যাবে, ওপেন সার্কিটের মধ্যে তো কারেন্ট যেতে পারে না, এগুলো ওপেন বলে। তাহলে আই ইজ ইকাল টু অনলি ভি বাই আর, ঠিক আছে। ভি বাই আর মানে কত, এখানে ভোল্টেজটা কত বলা আছে, ভোল্টেজটা বলা আছে 100 ভোল্ট, 100 ভোল্ট ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স কত, রেজিস্ট্যান্স হচ্ছে 60 ওহম 60 ওহম। অ্যান্সার কিসে আসবে, অ্যাম্পিয়ারে, কত অ্যাম্পিয়ার অ্যান্সার অ্যাম্পিয়ার, আসছে তাহলে, 1.67 অ্যাম্পিয়ার। 1.67 অ্যাম্পিয়ার, ঠিক আছে। এবারে বলছে কারেন্ট ম্যাগনিফিকেশন, মানে অ্যাকচুয়ালি দেখো এটা আমাদের ওপেন সার্কিটের মতো বিহেভ করছে আমরা বলছি, আমরা যখন অ্যাডমিটেন্সটাকে হিসাব করছি তখন এরকম বলছি, কিন্তু প্র্যাকটিক্যালি আর এটা ওপেন সার্কিট নয়, প্র্যাকটিক্যালি তোমার দুটোর মধ্যেই কারেন্ট যাচ্ছে, মানে এটা আমরা অ্যাডমিটেন্স এভাবে দেখে বলছি ঠিক কথাই, কিন্তু অ্যাকচুয়ালি এর মধ্যে যতটা আমার
ইন্ডাক্টরের মধ্যে যতটা আমার ল্যাগিং কারেন্ট ফ্লো করবে, ক্যাপাসিটরের মধ্যে ততটাই লিডিং কারেন্ট ফ্লো করবে, এবং দুটোর যোগফল আলটিমেটলি এখান দিয়ে জিরো হয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের মধ্যে কারেন্ট কত সেটাই আমরা অ্যাকচুয়ালি এখানে ক্যালকুলেট করবো। তো সেটার মান কত বলো? আইএল যদি আমরা বার করতে চাই, মানটাকে বার করতে চাই, তাহলে কত হবে? ভি ডিভাইডেড বাই জে এক্সএল। এক্স আর। যেটাকে ধরছি না, আমরা মানটাকে ধরছি, খালি মানটাকে, আমরা ম্যাগনিটিউডটাকে নিয়ে এখন কারবার করব। তো আমরা খালি যেটাকে এখন ধরছি না, মানে মানটাকে ধরবার জন্য ভি বাই এক্সএল করছি। তাহলে ভিটা হচ্ছে আমার 100, ভিটা হচ্ছে আমার 100, আর ডিভাইডেড বাই এক্সএল মানে আমরা কি বলবো? ওমেগা জিরো ইন্টু এল, তাই তো? ওমেগা জিরোর মান আমরা জানি, ওমেগা জিরো না জানলেও 2π f0 করে দেবে এটাকে, এটাকে 2π f0 এলও করতে পারো, 2π ইন্টু f0, f0 ইন্টু এল। f0 এর মান কত? 32 দশমিক, এটা বার হলো 48 না কত? 32, 4.5 32.488, 4.8। ঠিক আছে। তাহলে ওইটাকে বসাও হ্যাঁ। 100। হ্যাঁ তো যখন স্যার ফেজার ডায়াগ্রাম ড্র করতে দেবে তখনই মানে ডাইরেকশন গুলো ধরবো তো? হ্যাঁ, ফেজর ডায়াগ্রাম দেখো, এখানে তোমাদের খালি মানটাকে, ম্যাগনিটিউডটাকেই বার করতে বলেছে, ঠিক আছে। কারেন্ট ম্যাগনিফিকেশন যখন বার করবে অ্যাকচুয়ালি, মানে এখানে যেটা বার করতে চাইছে সেটা হচ্ছে আমার ইন্ডাক্টর অথবা ক্যাপাসিটর, তার মধ্যে কতটা মানের কারেন্ট ফ্লো করছে, ঠিক আছে। এখানে ম্যাগনিটিউডটাকেই জানতে চাইছে। তো আমাদের এখানে ডাইরেকশনটা দেওয়ার দরকার নেই, কিন্তু মানে এটা ভালো প্র্যাকটিস যে সবসময় মানে ফেজার ডায়াগ্রাম দিয়ে যখন করবে, ফেজার ডায়াগ্রাম যখনই আঁকবে তখন কিন্তু ওই টার্মস গুলোকে ইউজ করবে, অপারেটরটাকে ইউজ করবে। এখানেও করতে পারো, ঠিক আছে, এখানেও অসুবিধা নেই। এখানে যদি তুমি করো, প্র্যাকটিসটা সেম থাকবে। তুমি এখানে আইএল ফেজার দিয়ে দেবে তখন, তাহলে আইএল ফেজার দিলে তখন তুমি এখানে জে এক্সএল লিখতে পারো, ঠিক আছে। সেটাও কোনো ভুল হবে না, ভুল কিছুই নয়, এখানে তুমি যে দিতেই পারো তখন। কিন্তু তোমাকে লিখতে হবে আলটিমেটলি মানটা যখন লিখবে, দেখো এটার মানটা কত আসবে? জে ইন্টু 2π f(l), এটাকে হিসাব করে দেখো কত আসে। 100 ডিভাইডেড বাই জে ইন্টু 2π ইন্টু fl, 2π ইন্টু 32.48 f। এল কত? এল হচ্ছে, এলটা কত? এল এর মান হচ্ছে এখানে 200 মিলি হেনরি, 200 মিলি হেনরি। তাহলে এখানে 200 মিলি হেনরি মানে এটাকে আমাকে হেনরিতে নিয়ে যেতে হবে, 10⁻³ দেখো যখন তুমি যেটাকে ইউজ করবে, যদি যেটাকে ইউজ করো তাহলে এখানে এই ফেজার ইউজ করতে হবে, আইএল এর মাথায় ফেজারটা দিতে হবে, দিয়ে একটা কারেন্ট বেরোবে। কত আসছে অ্যান্সারটা বলো? হিসাবটা করে বলো কত আসছে? -j ইন্টু সামথিং হবে, 2 উপরে হয়ে যাচ্ছে আমার 1000 ডিভাইডেড বাই 1000 ডিভাইডেড বাই হচ্ছে 2π ইন্টু 2.44 হচ্ছে। 2.44 ইন্টু, ঠিক আছে, এত অ্যাম্পিয়ার আসছে আমাদের অ্যান্সার। এটা বলছো যে মানে -j ইন্টু 2.44 অ্যাম্পিয়ার, ঠিক আছে। এবার এই যে কারেন্টটা এলো, এটা হচ্ছে আমাদের ইন্ডাক্টরের মধ্যে অ্যাকচুয়াল কারেন্ট, কখন না রেজোনেন্স কন্ডিশনের কারেন্ট। কিন্তু যখন আমরা মানটাকে লিখবো, ম্যাগনিটিউডটাকে লিখবো, তখন আমরা আইএল এরকম লিখতে পারি, মড লিখবো, অথবা আমরা শুধু আইএল ও লিখতে পারি, কোনো মাথায় ফেজর চিহ্ন ছাড়াই আমরা শুধু আইএল লিখতে পারি। তাহলে এটা কত হবে? এর মড নিলে অনলি 2.44ই অ্যান্সার হবে না, 2.44ই অ্যান্সার লিখবে। তোমাদের যদি অসুবিধা হয় কোথায় কি করবে সেটা বুঝতে, তোমরা সবসময় ফেজার দিয়েই করতে পারো, ঠিক আছে, ফেজার দিয়েই করবে। এবং ফাইনালি যখন মানটাকে লিখবে তখন এরকম ফেজার দিয়ে যেটা বেরোবে সেটার মানটাকে লিখে দেবে ক্যালকুলেট করে, ঠিক আছে। তো এইভাবেই প্রবলেমটা কমপ্লিট হলো। এটা আমরা একটা দেখলাম প্যারালাল রেজোনেন্স সার্কিটের প্রবলেম। প্রবলেমটা বুঝতে কারোর অসুবিধা আছে? পাওয়ারের একটা প্রবলেম আমরা দেখে নিই, পাওয়ার ট্রায়াঙ্গেল দিয়ে প্রবলেম একটাও করা হয়নি, এখানে আমরা একটা করে নেবো।
দেখো এখানে একটা প্রবলেম দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ তো সবাই? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা দেখো প্রবলেমটাতে কি কি ডেটা বলে দিয়েছে একবার দেখে নাও। এটা একটা কি সার্কিট? এটা একটা আরএল সার্কিট, ঠিক আছে? আর এবং এল তারা কিসে কানেক্টেড আছে? প্যারালাল না রেল সিরিজে? সিরিজ আরএল সিরিজ সিরিজ সার্কিট, আরএল সিরিজে কানেক্টেড আছে। এখানে একটা ব্যাটারি আছে, মানে একটা সরি ভোল্টেজ সোর্স আছে এখানে। এবং তার ভোল্টেজ কত? 230 ভোল্ট, এবং তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্জ ফ্রিকোয়েন্সি বলে দিয়েছে। 50 হার্জের ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? এবং এবং ওখানে বলছে একটা সলিনয়েড কয়েল আছে, যে কয়েলের কি কি বলা আছে ডেটাটা, কয়েলের রেজিস্ট্যান্স, এখানে একটা কয়েল, যে কয়েলের মানে একটাই কয়েল আর কি, ঠিক আছে? ইন্ডাক্টর কয়েল মতো। এবার কয়েলের ক্ষেত্রে কি হয় না, কয়েলের ক্ষেত্রে আমাদের দুটোই জিনিস থাকে, এর রেজিস্ট্যান্সও থাকে, ইকুইভ্যালেন্ট সার্কিট যদি আমরা দেখি তাহলে একটা রেজিস্ট্যান্সও থাকবে এবং একটা ইন্ডাকটেন্সও থাকবে। তো এখানে এরকম বলে দিয়েছে কি কি থাকছে, সার্কিটটা এঁকেই দিয়েছে। রেজিস্ট্যান্স বলে দিয়েছে, রেজিস্ট্যান্সের মান হচ্ছে কত না 30 ওম, এবং ইন্ডাকটেন্সের মান বলে দিয়েছে এটা একটা কয়েল, কিন্তু এটা ইন্ডাক্টরের সিম্বল না, এটা কিন্তু কয়েল, ঠিক আছে? কয়েল থাকে ভাঙলে আমরা এরকম পাচ্ছি একটা রেজিস্ট্যান্স আর এবং একটা ইন্ডাকটেন্স এল। তো সেটার মধ্যে বলে দিচ্ছে রেজিস্ট্যান্সের মানটা 30 ওহম, এবং ইন্ডাক্টরের ইন্ডাকটেন্সের মানটা কত না 200 মিলি হেনরি, এটা সিরিজে কানেক্টেড আছে। এবার বলছে যে সলিনয়েড যেটা আছে, এটাকে সলিনয়েড বলছে, সলিনয়েড, ঠিক আছে? মানে তারটাকে পাকিয়ে একটা কোনো আয়রন কোরের ওপরে যদি রাখা হয়, ঠিক আছে? সলিনয়েড আমি বেসিক ইলেকট্রিক্যাল যখন পড়িয়েছিলাম তখন বলেছি, ধরো এরকম একটা লোহার একটা আহ, দণ্ড আছে, ঠিক আছে? তার উপরে একটা তারকে এরকম পাকিয়ে পাকিয়ে সলিনয়েড বানানো যেতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে আয়রন কোর সলিনয়েড। আবার অনেক সময় এয়ার কোরও থাকতে পারে, তো শুধু এমনি হাওয়াতেও এমনি পাকানো থাকতে পারে একটা তার, এভাবেও সলিনয়েড হতে পারে। আবার এভাবেও একটা আয়রন কোরের ওপরেও যদি আমরা তার পাকাই তাহলেও সলিনয়েড হতে পারে। তো বেসিক্যালি এটা একটা সলিনয়েড কয়েল, যার রেজিস্ট্যান্স হচ্ছে কত 30 ওহম, এবং ইন্ডাকটেন্সের মান বলে দিয়েছে 200 মিলি হেনরি, এবং একটা সিরিজে দ্বারা কানেক্টেড, এবং এটা 230 ভোল্ট সাপ্লাইয়ের সঙ্গে যুক্ত আছে। এবং এখন বলছে যে এই সলিনয়েডের ইম্পিডেন্সটা কত। খুব সিম্পল, ইম্পিডেন্স কত হবে বলো? আর প্লাস জে এক্সেল। জেড। স্যার জেড সিম্পল ইম্পিডেন্স সলিনয়েডের হবে শুধু স্যার 2πfl। না 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 না, সলিনয়েড মানে কিন্তু এখানে শুধু ওই কয়েলটা নয়, মানে সরি, মানে সলিনয়েড মানে কিন্তু আমি এখানে কয়েলটা লিখেছি, কিন্তু মানে বেসিক্যালি সলিনয়েডের মধ্যে কিন্তু দুটোই থাকছে, এটাও থাকছে এটাও থাকছে, ঠিক আছে? রেজিস্টার মানে রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটেন্স দুটোই কিন্তু থাকছে, এই সবটা মিলিয়েই সলিনয়েড, মানে এই টোটাল জিনিসটাকেই সলিনয়েড বলছে, বুঝতে পেরেছো? তাহলে শুধু 2πfl করলে কিন্তু হবে না। তাহলে জেড ইকুয়াল টু আমরা লিখতে পারি এখানে আর প্লাস টোটালটার কত, এক্সেল আর প্লাস জে এক্স। জে এক্সেল। তার মানে আমরা যদি বসিয়ে দিই মানগুলো, কত হবে বলো? কত হচ্ছে? আর এর মান হচ্ছে কত? 30, আর এর মান তো 30, 30 ইন্টু জে ইন্টু কত, জে ইন্টু এর মান স্যার এফএল। 62.83। এক্সেলটার মান কি করে বার করবে? 2πfl। 2πfl। টু পাই এফ এল। এফ এফ এর কত মান এখানে? এফ 50। এর মান দেখো, এফ এর মান এখানে বলে দিয়েছে 50, আমি কিন্তু লিখছি না ডিটেলসে, ঠিক আছে? আমি খালি বলে বলে যাচ্ছি। 2π50 এল, এল মানে কত এখানে? এল মানে হচ্ছে 200 মিলি হেনরি। 200, 200 ইন্টু 10⁻³ হ্যাঁ 200 × 10⁻³ কিন্তু অবশ্যই দেবে, না হলে পুরো ভুল হয়ে যাবে। 10⁻³ তাহলে অ্যান্সার কত এলো এটা? 30 প্লাস কত জে ইন্টু 62 জে ইন্টু 62.83। 0.83। অ্যান্সার কিসে আসবে এটা? সব ওহম স্যার। ওহম ওহম। ওহম, ওহমে আসবে, ঠিক আছে? এটা হচ্ছে এর ইম্পিডেন্স, ঠিক আছে? এটা হলো মানে কি ফর্মে? রেক্ট্যাঙ্গুলার ফর্মে, ঠিক আছে? তো গুড প্র্যাকটিস এটাই যে এটাকে আমরা পোলার ফর্মে নিয়ে যাব, ঠিক আছে? পোলার ফর্মে নিয়ে যেতে গেলে কত হবে বলো? এটা জেডটার ভ্যালু কত লিখতে পারবো পোলার ফর্মে লিখলে? √আর স্যার রুট স্কয়ার ওভার আর প্লাস স্কয়ার এক্সএল প্লাস এক্সেল স্কয়ার স্কয়ার। হ্যাঁ, আর স্কোয়ার tan প্লাস এক্সেল ইনভার্স। স্কোয়ার মানে কত? 30 স্কোয়ার প্লাস কত? 30 স্কোয়ার প্লাস 62.68 না কত আছে? 62.83, সরি 62.83 তার স্কোয়ার। তারপরে অ্যাঙ্গেলটা কত দেবো? অ্যাঙ্গেলটা ট্যান ইনভার্স tan প্লাস না ইনভার্স মাইনাস? 62। হ্যাঁ tan প্লাস না মাইনাস? ইনভার্স প্লাস মাইনাস। প্লাস প্লাস। স্যার প্লাস প্লাস, হবে। প্লাস হবে। প্লাস ট্যান ইনভার্স প্লাস কেন হলো? কারণ জে প্লাস আছে, প্লাস জে আছে না, মাইনাস জে থাকলে মাইনাস অ্যাঙ্গেল দিতাম আমরা। ট্যান ইনভার্স কত?
tan ইনভার্স হচ্ছে কোনটা আগে লিখবো? স্যার x বাষট্টি ডিভাইডেড দশমিক বাই আট r। তিন বাই যে এর সঙ্গে যেটা আছে সেটা উপরে লিখবো, 62.83, 62.83 ডিভাইডেড বাই কত? 30। এটার অ্যান্সার কিসে আসবে? এটাও ওহমেই আসবে, আমি তো কিছুই করিনি, খালি পোলার ফর্মে লিখেছি বাস, এটুকুই। এটা হলো আমরা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম, তাহলে কনফিউশন হবে। এটা হচ্ছে এত ওহম। তাহলে এটা রুট করলে কত আসে? এই রুটটা বার করো, কত আসছে? 30 স্কোয়ার প্লাস 62.83 তার হোল স্কোয়ার, টোটালটা রুট স্যার ওভার করলে 69.62। 69.62। আর At হচ্ছে an আমাদের, angle হ্যাঁ এটার অ্যাঙ্গেল কত? এটা ক্যালকুলেট করলে কত? 64.48। 64.48। ঠিক আছে, এইটা হচ্ছে এত, এটা কিসে? এটা ডিগ্রি। ঠিক আছে, এটা হলো ডিগ্রিতে বেরিয়েছে আমাদের। হ্যাঁ, ডিগ্রিতে লিখবে সবসময়। তাহলে এত ওহম, এটা হলো আমাদের ইম্পিডেন্স। তার মধ্যে ইম্পিডেন্সে যদি খালি মান বার করতে বলে, পোলারের যেটা আমার মানে অ্যাঙ্গেলের আগে যে জিনিসটা থাকে এটাই হচ্ছে এর মানটা। যদি শুধু ম্যাগনিটিউড বলতো তাহলে মড জেড কত, ম্যাগনিটিউড অফ দ্য ইম্পিডেন্স কত, সেটা হচ্ছে অনলি 69.62 ওহম। ঠিক আছে, মানটা। কিন্তু তোমরা যদি গোটাটাকেও লিখে রাখো কোনো অসুবিধা নেই, এই জেড এর মান যদি এরকম দিয়ে দাও এটাও ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের বেরিয়ে গেল ইম্পিডেন্সের মানটা বেরিয়ে গেল, এটা হয়ে গেল ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে বলছে কারেন্ট কনজিউমড বাই দ্য সলিনয়েড। কারেন্ট কত কনজিউম করছে, মানে কত কারেন্ট ড্র করছে বেসিক্যালি। কারেন্টের মান কি করে বার করবে? এখানে ভোল্টেজ জানো, স্যার v ভোল্টেজ, ডিভাইডেড বাই টোটাল ইম্পিডেন্স। দেখো এখানে ভিটাকে এরকম ধরে নাও, ভিটাকে কত ধরবে? ভি ফেজারটাকে তুমি কত ধরবে? 230 at an angle 0 degree। অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি ধরে নাও। ঠিক আছে, অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি ধরে নাও রেফারেন্স। এটা এটা কিসে আছে? ভোল্ট। ঠিক আছে, ভোল্টে আছে। আর জেড কিসে আছে? জেড সমান কত বেরিয়েছে আমার? 69 দশমিক কত 62, 69.62। আর অ্যাঙ্গেল অ্যাট অ্যান অ্যাঙ্গেল 64 ডিগ্রি না কত? 64.48, 64.48 এত ওহম। ঠিক আছে, তো এবারে হচ্ছে আমরা দেখে নেবো যে আই সমান কত হবে। তাহলে আই সমান হচ্ছে ভি বাই জেড, আমরা জানি ফর্মুলা, আই সমান হচ্ছে ভি বাই জেড। তাহলে ভি এর ভ্যালুও জানি, জেড এর ভ্যালুও জানি, আই এর ভ্যালু তো ইজিলি বেরিয়ে যাবে। হচ্ছে কত? 230 অ্যাঙ্গেল 0 ডিগ্রি ডিভাইডেড বাই 69.62 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 64.48। তাহলে কত আসছে? ক্যালকুলেশনটা কি করে করবে? এটা কিসে আসবে অ্যান্সারটা? আই এর মানটা স্যার কিসে আসবে? অ্যাম্পিয়ারে আসবে। অ্যাম্পিয়ারে আসবে। ইউনিট গুলো দেবে কিন্তু, ঠিক আছে, ইউনিট না দিলে ভুল। তাহলে ফার্স্টে কি করবে? রিয়েল পার্ট যেটা মানে তোমার অ্যাঙ্গেলের বাইরে যেটা আছে সেটাকে সিম্পলি ভাগ করে দেবে। 230 কে 69.62 দিয়ে ভাগ করে দাও, কত আসে? 3.30। 3.30, 3.30 এটার অ্যাঙ্গেল কত হবে? মাইনাস 64.48 জিরো মাইনাস 64। উপরে জিরো আছে, জিরো থেকে নিচে যেটা আছে সেটা সিম্পলি বিয়োগ হবে, মানে জিরো থেকে যাই বিয়োগ করি মাইনাস ততই অ্যান্সার হয়ে যাবে, 64.48। ঠিক আছে, ডিগ্রি, এত ডিগ্রি। এটা এটা হয়ে গেল আমাদের অ্যাম্পিয়ার। ঠিক আছে, এত অ্যাম্পিয়ার কারেন্ট ড্র করছে। তার মানে যদি আমাকে কারেন্টের মান যদি লিখতে হয়, শুধু খালি মানটা লিখলে আমরা এরকম বলতে পারি, মড অফ আই মানে হচ্ছে 3.30 অ্যাম্পিয়ার, মড অফ আই, খালি মানটাকে যদি ধরি। আর যদি ডাইরেকশন সমেত বলতে হয় তাহলে এটা ঠিক আছে, যে কোনো অ্যান্সার লিখলেই ঠিক হবে। ঠিক আছে, এটা হলো কারেন্টের মানটাকে। নেক্সট পার্টে কি বলেছে দেখো, নেক্সট পার্টে বলছে যে কারেন্ট হয়ে গেল, নেক্সট পার্টে বলছে দ্য ফেজ অ্যাঙ্গেল বিটুইন দ্য কারেন্ট অ্যান্ড দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ। এটা কত হবে? ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে ফেজ অ্যাঙ্গেল কত? এটা তো বুঝতেই পারছো। 64.48 হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা ভোল্টেজের ফেজ অ্যাঙ্গেল 64 কত? আমরা ফেজর ডায়াগ্রামটা একেও দেখিয়ে দিতে পারি। ভোল্টেজের ফেজারটা কোন দিকে হবে? এই দিকে, রেফারেন্স অ্যাক্সিস ধরো, এটা হলো আমাদের ভোল্টেজ। আর কারেন্টের ফেজারটা কোন দিকে হবে? স্যার নিচের দিকে নিচের দিকে। ক্লকওয়াইজ। কত ডিগ্রি অ্যাঙ্গেলে পিছিয়ে আছে? 64.48। এই অ্যাঙ্গেলটা হলো 64.48। তাহলে ফেজ অ্যাঙ্গেল কত? 64.48। ঠিক আছে, এটাই হলো আমাদের ফেজ অ্যাঙ্গেল। এবং দ্য কারেন্ট ইজ, এখানে লিখে দেবে দ্য কারেন্ট ইজ ল্যাগিং বিহাইন্ড। ঠিক আছে, কারেন্ট ইজ ল্যাগিং বিহাইন্ড দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ। ঠিক আছে, বাই অ্যান অ্যাঙ্গেল 64, বাই ফেজ অ্যাঙ্গেল অফ 64.48 ডিগ্রি।
কারেন্ট পিছিয়ে আছে তো। নেক্সট এবার দেখো, এবারে বলছে দ্য অ্যাভারেজ পাওয়ার কনজিউমড বাই দ্য সলিনয়েড। এই পাওয়ার কনজিউমটা কি করে বার করবে? পাওয়ারের ফর্মুলা কি? পাওয়ার কনজিউমের ফর্মুলাটা আই কি? স্কোয়ার আর না, আই এখানে স্কোয়ার আই ইন্টু স্কোয়ার টোটাল ইম্পিডেন্স। না, এখানে কিন্তু পাওয়ার কনজিউম যেটা আছে, পাওয়ার কনজিউমের ফর্মুলাটা এরকম করে করবে স্যার, তোমরা। পাওয়ার কনজিউম তো শুধু রেজিস্টারই করে। স্যার এটাও করতে হ্যাঁ, পারি স্যার, ভিআই কস ফাই। ওটাই বলছি, এটা হচ্ছে ভিআই কস ফাইটাই করবে, ঠিক আছে? কারণ এখানে অ্যাক্টিভ পাওয়ার কনজিউম মানে কি? অ্যাক্টিভ পাওয়ার। এবং অ্যাক্টিভ পাওয়ারের ফর্মুলা আমরা জানি ভিআই ইন্টু কস থিটা। যাই হোক, আমরা থিটা বা ফাই যেটা ইউজ করি, এখানে থিটা ইউজ করলাম ধরো। তাহলে এখানে কিন্তু ফেজার হবে না কিছু, এখানে কিন্তু যা ধরবো সবকিছু হচ্ছে মানটা। আমরা দেখো তীর চিহ্ন দিইনি, এর মাথাতেও তীর নেই, এর মাথাতেও তীর নেই, ঠিক আছে? আমরা অ্যাক্টিভ পাওয়ারটাকে বার করতে চাইছি, কারণ অ্যাকচুয়ালি কনজিউম যেটা হবে সেটা কিন্তু অ্যাক্টিভ পাওয়ারটাই কনজিউম হবে। রিয়াক্টিভ পাওয়ার তো কনজিউম হয় না, রিয়াক্টিভ পাওয়ার তো আমাদের, ওটাকে আমরা এখানে জানতে চাইছি না, ঠিক আছে? ওটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার থেকেই আমাদের দুটো পার্ট, একটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার আর একটা হচ্ছে রিয়াক্টিভ পাওয়ার। তো এবারে দেখো যেটা হচ্ছে এখানে, যে পি ইজিক্যাল টু ভিআই কস ফাই। ভি এর মান কত? 230। খালি মানগুলো লিখবো, হ্যাঁ। আর আই এর মান কত? আই এর মান হচ্ছে 3.30। 3.30। ভিআই কস ফাই যখন 3.30, আর কস থিটা মানে কস কস অফ কত? থিটা মানে এখানে কত? থিটা মানে হচ্ছে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে অ্যাঙ্গেলটা, এইটা, ঠিক আছে? কস অফ 64.4। এবার দেখো এখানে অ্যাঙ্গেলটা থিটাটা যদি নেগেটিভও হয়, থিটাটা অ্যাকচুয়ালি এখানে আমার নেগেটিভই, কারণ কারেন্ট তো পিছিয়ে আছে। যাই হোক, কিন্তু এখানে কস অফ প্লাস থিটা মাইনাস থিটা দুটোই তো কস থিটাই হয় না? কস অফ মাইনাস থিটা মানেও কস থিটা, আর কস অফ প্লাস থিটা মানেও কস থিটা। তাহলে এটাকে আমার ম্যাটার করে না। তাহলে কস অফ 64 দশমিক আমরা লিখে দেবো 48 ডিগ্রি, ঠিক আছে? 64.48 ডিগ্রি। এটা এটা কি হবে? ইউনিটটা কি হবে? ওয়াট স্যার, ওয়াট। 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 তাহলে কত আসছে অ্যান্সার? অ্যাক্টিভ পাওয়ার যেটা কনজিউম হচ্ছে তার অ্যান্সার কত আসছে? 326.2 ওয়াট। 326.2 ওয়াট, ঠিক আছে? 326.2 ওয়াট। এটা হয়ে গেল আমাদের পাওয়ার কনজিউমড ইন দা সার্কিট, ঠিক আছে, ইন দা সলিনয়েড। এভাবে এই ধরনের প্রবলেম করে ফেলবো। আচ্ছা, পাওয়ার ট্রায়াঙ্গেলের একটা প্রবলেম করে নেব। স্যার বলছি, লাস্টের দিনে যেটা দিয়েছিলেন ওটাতে অ্যাডমিটেন্স ট্রায়াঙ্গেলটার এবার একটু দেখাবেন তো। মানে সে লাস্টের দিনে একটা কোশ্চেন দিয়েছিলেন না, মানে অ্যাসাইনমেন্ট পাঠাতে বলেছিলেন ওটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা দেখে নিচ্ছি। ওটার স্যার অ্যাডমিটেন্স ট্রায়াঙ্গেলটা একটু দেখিয়ে দেবেন। লাস্টের যে অপশনটা ছিল, মানে 5 নাম্বার বা 6 নাম্বারে যেটা বার করতে বলেছিল অ্যাডমিটেন্স ট্রায়াঙ্গেল। আচ্ছা, ঠিক আছে, করে দেওয়া হবে। দেখো এখানে এখানে কি আছে প্রবলেমটাই? ট্রায়াঙ্গেল, দেখো এই প্রবলেমটা দেখো, এই প্রবলেমটা আগের প্রবলেমের মতোই সিমিলার, ঠিক আছে? আমি আর ডিটেলস এটাতে যাবো না, আমি আমি লাস্টে একটু অ্যাড করতে চাইছি। আহ, এখানে কি বলছে, এখানে একটা আরএল সার্কিট আছে, ঠিক আছে? উন্ড কয়েল, যেখানে আমাদের কি রেজিস্ট্যান্সের মান হচ্ছে 35 ওহম, আর ইন্ডাকটেন্সের মান হচ্ছে 180 মিলি হেনরি, ঠিক আছে? এবার এখানে বলছে এটা একটা 100 ভোল্ট আরএমএস, আরএমএস ভ্যালু যার 100 ভোল্ট এবং 50 হার্ট ফ্রিকোয়েন্সি এরকম একটা সাপ্লাইয়ের সঙ্গে যুক্ত আছে। এখন বলছে ইম্পিডেন্স অফ দ্য কয়েল কত, এই কয়েলের ইম্পিডেন্সটা কত, কারেন্ট কত, পাওয়ার ফ্যাক্টর কত, এবং অ্যাপারেন্ট পাওয়ার কত কনজিউমড হয়েছে। আমার মেন কাজ হচ্ছে কিন্তু এখানে অ্যাপারেন্ট পাওয়ারটা হিসাব করবো বলে, কারণ আগের পার্টটা তো তোমরা দেখেইছো, আগের প্রবলেমের সিমিলার ছিল, এটা তার নতুন করে কিছু নেই। তাও একবার করে নি, করতে তো হবে, কারণ তা নাহলে অ্যাপারেন্ট পাওয়ারটা আমরা ক্যালকুলেট করতে পারবো না। তো তার সঙ্গে আমি এখানে জুড়ে দিচ্ছি অ্যাপারেন্ট পাওয়ারও বার করতে হবে, তার সঙ্গে ধরো দুটো পার্টই আমরা বার করব, অ্যাক্টিভ পাওয়ারও বার করবে, ঠিক আছে? অ্যাক্টিভ পাওয়ার
অ্যাক্টিভ পাওয়ার এবং রিঅ্যাক্টিভ পাওয়ার সেটাও বার করবে, এবং রিঅ্যাক্টিভ পাওয়ারও বার করবে। এটাই হচ্ছে টোটাল প্রবলেমটা। হ্যাঁ, তো সেটা কিভাবে করা যায়? তাহলে ফার্স্ট পার্টটা তো ইজি, ফার্স্ট পার্টটা আগের প্রবলেমটার মতোই সিমিলার, তাও আমাদের করতে হবে। বলো কি আছে এখানে? আমরা ফার্স্ট পার্টে কি বার করতে চাইছি? ইম্পিডেন্স অফ দ্য কয়েল, জেড। জেড সমান কত এই কয়েলের? এই কয়েল যেটা আর আছে আর প্লাস এল জে সার্কিট, এক্সেল। আর প্লাস জে এক্সএল। আর মানে কত এখানে? 35। আর জে এক্সএল মানে কত? জে ইন্টু কত? এক্সএল মানে হচ্ছে 2 পাই এফ এল, মানে হচ্ছে 2 ইন্টু পাই ইন্টু এফ। এফ মানে হচ্ছে এখানে 50 হার্জ। ঠিক আছে, এল মানে কত? এল মানে হচ্ছে এখানে 180 মিলি হেনরি, মানে 180 গণিত 10⁻³ ঠিক আছে, -3। এত অ্যান্সারটা আসবে আমার ফাইনালি ওহমে। ঠিক আছে, এত অ্যান্সারটা আসবে ওহমে। কত অ্যান্সার আসছে বলো? কত প্লাস কত আসছে? 35 প্লাস কত আসছে? এই 2 পাই ইন্টু 50 ইন্টু 180 ইন্টু 10⁻³ গুণ করলে কত আসে? 2 ইন্টু পাই, 2 পাই স্যার করেছি স্যার কত 30 আসছে? প্লাস। আচ্ছা 30 না 35, হ্যাঁ 35 প্লাস জে। স্যার দাঁড়ান, 35 প্লাস স্যার স্যার ওইটা পার্টটা এসেছে 56.55। 56.55, ঠিক আছে, এত ওহম এলো। এবার এটা হয়ে গেল আমাদের ইম্পিডেন্স। এটাকে পোলার ফর্মে নিয়ে যেতে পারো। পোলার ফর্মে নিয়ে গেলে কত আসছে? ডাইরেক্টলি বলো, রুট ওভার করে। তো এটা পোলার ফর্মে কিভাবে নিয়ে যেতে হয় তো বলাই হয়েছে, সেটা বুঝেই গেছো। রুট ওভার অফ 35² প্লাস স্যার 56.6 ডাইরেক্ট করেছি স্যার, বলছে কত আসছে? 66.55 অ্যাট অ্যান একটু অ্যাঙ্গেল 58.245। 58.2 ঘর পর্যন্ত বলো। 58 কত? 25। 25, 58.25 ডিগ্রি। এটা হলো ইম্পিডেন্সটা। ঠিক আছে, এত ওহম হচ্ছে ইম্পিডেন্স। এবারে হচ্ছে আমাদের কারেন্ট, তাহলে কত হবে? আমরা ভি ফেজার সমান কত লিখতে পারি এখানে? ভোল্টেজটা কত? ভোল্টেজটা হচ্ছে, মানটা হচ্ছে 100 ভোল্ট, আরএমএস দিয়েই করি। তাহলে ভোল্টেজের আমরা আরএমএস ভ্যালু জানছি কত? 100 ভোল্ট। 100 ভোল্ট মানে 100 অ্যাট অ্যান অ্যাঙ্গেল, হচ্ছে 0 ডিগ্রি। এটা হয়ে গেল আমাদের ভোল্টেজ। তাহলে কারেন্ট সমান কত হবে? কারেন্ট সমান হয়ে যাবে ভি বাই জেড। ভি বাই জেড, এটা আমরা কারেন্টের আরএমএস ভ্যালুটা পেয়ে যাব। তাহলে কত আসছে বলো? ভি বাই জেড করলে 100 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি ডিভাইডেড বাই কত? জেড মানে 66.5 63.5 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 58.25। 63.55। আচ্ছা 2 ঘর পর্যন্ত লিখছি। 58.25, 58.25। তাহলে এটার অ্যান্সার কত আসছে? এটা আসবে আমার অ্যাম্পিয়ারে। ঠিক আছে, এটা তো অ্যাম্পিয়ার আসবে। কত কত অ্যান্সার আসছে বলো? তো 1.50 1.50 আর অ্যাঙ্গেলটা তো মাইনাস হয়ে যাবে মাইনাস নিচে হচ্ছে দিলে। 58.25 এত ডিগ্রি। এটা হচ্ছে আমাদের কারেন্টের মানটা বেরিয়ে গেল। তাহলে আমাদের পাওয়ার ফ্যাক্টর কত হবে? পাওয়ার ফ্যাক্টরটা কত? তাহলে এখানে থিটাটা কত বলো? থিটা মানে হচ্ছে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে ডিফারেন্স, যে অ্যাঙ্গেলটা। থিটা মানে হচ্ছে এই 0 আর 58। 58 মানে অ্যাকচুয়ালি 58.25 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের থিটা, তাই তো? এটাই হচ্ছে থিটা, এবং এটা হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলটা, কিন্তু পাওয়ার ফ্যাক্টর নয়। পাওয়ার ফ্যাক্টর বার করতে গেলে স্যার এই যে শুধু যদি থিটা লিখি তাহলে তো এখানে ল্যাগ লিখে দিতে হবে। না, আমি এখানে থিটার ক্ষেত্রে সে ল্যাগ একটা কথাটা অঙ্ক দিয়েছিলেন আপনি ওই ফেস অ্যাঙ্গেল বলে, ওইটাতে বলেছিলেন যে ল্যাগ বা কিছু লিখে দিতে, ল্যাগ না লিড। এটা দেখো এরপরে সেটা এমনি যদি পাওয়ার ফ্যাক্টর না বলতো তাহলে লিখতাম, কিন্তু যেহেতু আমি পাওয়ার ফ্যাক্টর এখানে বার করছি, তো তখন তো আমাকে এমনিতেই ওখানে ল্যাগিং বা লিডিং পাশে লিখেই দিতে হবে। তো এখানে তুমি লিখতেও পারো, নাও লিখতে পারো। ঠিক আছে, কারণ তারপরে তুমি পাওয়ার ফ্যাক্টরটা বার করছো অলরেডি। কস থিটা তো বার করছো না, কস থিটাটা কত বেরোবে?
cos থিটার একটা ভ্যালু বেরোবে cos অফ 58.25 করে কত বেরোচ্ছে বলো? সেখানে কিন্তু পাশে লিখে দিতে হবে ল্যাগ না লিড, কারণ সেই প্রবলেম যেটাতে বলেছিলাম সেটাতে হয়তো পাওয়ার ফ্যাক্টর বার করতে বলেনি, তখন তুমি এটা বোঝানোর জিরো স্বার্থে পয়েন্ট ফাইভ লিখে দিতে থ্রি হবে 0.53। এবার তো এটা ল্যাগিং 0.53 পাওয়ার ফ্যাক্টর। এটা হচ্ছে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, এটা বলে দিতে হবে, কারণ পাওয়ার ফ্যাক্টরটা চেয়েছে। এখানেও লিখতে পারো, কোনো অসুবিধা কিছু নেই, পাওয়ার ফ্যাক্টর থিটা হচ্ছে ল্যাগিং, কিন্তু মানে অ্যাকচুয়ালি আরো ভালো করে বোঝানো হচ্ছে পাওয়ার ফ্যাক্টরটাই ল্যাগিং, এই সেন্সটাই বেশি প্র্যাকটিকেবল, ঠিক আছে, এটাকেই বেশি ইউজ করা হয়, পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং না লিডিং। আমি যে প্রবলেমে বলেছি সেটাতে হয়তো পাওয়ার ফ্যাক্টরটা বার করতে বলেনি, খালি হয়তো বলেছিল অ্যাঙ্গেলটা বলতে। হ্যাঁ, এবার বলছে যে অ্যাপারেন্ট পাওয়ার কনজিউমড। অ্যাপারেন্ট পাওয়ার কোনটাকে বলে বলো তো? স্যার ভি আর ভি ইন্টু আই করলেই হয়ে ই যাবে। ইন্টু আই ম্যাগ সেই আই স্টার। জাস্ট ভি হ্যাঁ, আইটাকেই স্যার অ্যাপারেন্ট পাওয়ার বলে। এস এস আমরা বার করেছিলাম, এস মানে কি বলেছিলাম? ভি ফেজার ইন্টু ইন্টু আই স্টার। আই কনজুগেট। ঠিক আছে, আই কনজুগেট এটাকে বলে হচ্ছে এস। তাহলে ভি ফেজার মানে কত এখানে? 100। ভি মানে তো 100 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি, ঠিক আছে, এটা হচ্ছে ভি। আর আই কনজুগেট মানে কত হবে? মানে যেটা আছে তার এটা মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, মানে এটাই হচ্ছে কনজুগেটের নিয়ম, ঠিক আছে। তাহলে আই মানে হচ্ছে 1.50 অ্যাট অ্যান অ্যাঙ্গেল মাইনাস 58.25, তাহলে আই কনজুগেট সমান কত? 1.50 অ্যাট অ্যান অ্যাঙ্গেল কত হবে বলো? আই কনজুগেটের সময় অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে? এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে শুধু, আর কিছু না। প্লাস 58.25 ডিগ্রি। তাহলে ফাইনাল এটা কত আসছে? 150, মানে 100 সঙ্গে 1.50 গুণ, তার মানে হচ্ছে 150 হয়ে যাচ্ছে, ওটা 150 অ্যাট অ্যান অ্যাঙ্গেল কত? 58.25। 58.25, ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের এস। আচ্ছা, এটার অ্যান্সার কিসে আসবে? এসটা, এই ইউনিটটা কি হবে? অ্যাপারেন্ট পাওয়ার স্যার এই ইউনিট। ইউনিটে ওয়াট হবে। হ্যাঁ, অ্যাপারেন্ট পাওয়ার ইউনিট কিন্তু ভোল্ট অ্যাম্পিয়ার। ভোল্ট স্যার অ্যাম্পিয়ার। ওয়াট ভোল্ট অ্যাম্পিয়ার। ভোল্ট অ্যাম্পিয়ার হবে, ঠিক আছে, এটা হবে ভোল্ট অ্যাম্পিয়ার অ্যাপারেন্ট পাওয়ার। এবার যদি আমাদেরকে বলে দেয়, মানে এখানে আমি জুড়ে দিলাম না কোশ্চেনে, আরো একটু দুটো পার্ট জুড়ে দিয়েছি, কি বলেছি না, অ্যাক্টিভ পাওয়ারও বার করো আর রিয়াক্টিভ পাওয়ারও বার করো, তাহলে কি করে হবে? তাহলে কিছুই না, এই যেটা তোমার এস বেরিয়েছে এটাকে তুমি পোলার ফর্মে আছে তো এটাকে তুমি ইয়ে ফর্মে নিয়ে চলে যাও, ওই রেক্ট্যাঙ্গুলার ফর্মে, তাহলে কত হবে? 150 এটাকে রেক্ট্যাঙ্গুলার ফর্মে নিয়ে গেলে কি কি নিয়ম আছে বলো? 150 ইন্টু কস অফ 58.25 প্লাস সাইন অফ 58.25। cos অফ 58.25 প্লাস, শুধু এমনি প্লাস দিয়ে দেবো? প্লাস কি না কিছু? না প্লাস জে প্লাস, না না শুধু প্লাস প্লাস। জে ইন্টু সাইন অফ 58.25। 58.25, ঠিক আছে। তাহলে এখানে দুটো পার্টে ভেঙে গেল। প্রথম পার্টটা কি বেরোবে? 150 ইন্টু cos 58.25 কত বেরোচ্ছে বলো? স্যার বলবো স্যার টোটালটা বলছি স্যার 78.93 78.93 প্লাস হ্যাঁ 127 জে ইন্টু হ্যাঁ, জে ইন্টু 27.55। 127.55। তাহলে এই যে ফর্মটা বেরোলো এটাকে আমি কি ফর্ম বলি? এসটাকে আমরা কি ফর্মে লিখতে পারি? এস ইকুয়াল টু আমরা লিখি না পি প্লাস জে কিউ, এরকম ফর্মে কমপ্লেক্স লিখি। ফর্ম। তাহলে এর সঙ্গে কমপ্লেক্স ফর্মে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে পি মানেটা কি? পি মানে হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, আর অ্যাক্টিভ কিউ মানে পাওয়ার। কি? রিয়াক্টিভ পাওয়ার। রিঅ্যাক্টিভ তাহলে পি পাওয়ার। সমান কত আর কিউ সমান কত? অ্যাক্টিভ পাওয়ার সমান কত আর রিয়াক্টিভ পাওয়ার সমান কত বলো? পি ই সমান হচ্ছে সমান আমাদের হচ্ছে 78.93 কি? ওয়াট। ইউনিটটা কি? ইউনিটটা হচ্ছে স্যার ওয়াট। ওয়াট অ্যাক্টিভ হবে। পাওয়ারের ইউনিট হবে ওয়াট। এটা হচ্ছে ওয়াট। আর কিউ মানে কত? কিউ মানে কিউ হচ্ছে হচ্ছে ওইটা 127.55 VAR, ভোল্ট অ্যাম্পিয়ার আর রিঅ্যাক্টিভ। ভিএআর, ইউনিটটা কিন্তু ভাইটাল, 127.55 ভিএআর, ঠিক আছে। তাহলে অ্যাক্টিভ পাওয়ার মানে যদি বলতো, এখানে কোশ্চেনে বলেনি, যদি বলতো অ্যাক্টিভ পাওয়ার এবং রিঅ্যাক্টিভ পাওয়ারটাও বার করো, তাহলে তোমরা এই অ্যাপারেন্ট পাওয়ারটা বার করবে, সেখান থেকে ভেঙে ভেঙে পি আর কিউ লিখে দেবে, পি সমান এত ওয়াট আর কিউ সমান এত ভিএআর, ঠিক আছে, তাহলে সবই পাওয়া গেল। আর যদি বলে এর সঙ্গে যদি জুড়ে দেয় যে পাওয়ার ট্রায়াঙ্গেলটাও ড্র করো, তো পাওয়ার ট্রায়াঙ্গেলটা কেমন হবে বলো? এর পাওয়ার ট্রায়াঙ্গেলটা কেমন হবে?
পাওয়ার ট্রায়াঙ্গেলে তোমরা ফেজার না দিয়ে করাই ভালো, ঠিক আছে, খালি এমনি এমনি লিখে দেবে, ঠিক আছে, তীর চিহ্নগুলো না ইউজ করাই বেটার, কারণ বেশিরভাগ জায়গাতে আমি দেখছি তীর চিহ্ন ইউজ করেনি। তাহলে এটা হয়ে গেল আমাদের পি। পি, আচ্ছা কিউটা কোন দিকে দেখাবো, নিচের দিকে না উপরের দিকে? পি প্লাস জে আছে কিন্তু, প্লাস যেমন উপরের দিকে। উপরের দিকে দেখাবো। তাহলে আমরা পিটাকে এদিকে দেখালাম, কিউটাকে ধরো এদিকে দেখালাম। কিউটা তো বড় 127, একটু বড় করে দেখাবো। আর রেজাল্টেন্ট যে সাইডটা হবে এইটা, এইটা হয়ে যাবে আমাদের, মানে এইটা হয়ে যাবে আমাদের এসটা, ঠিক আছে, এটা হয়ে গেল এস, আর এটা হয়ে গেল আমাদের কিউ, ঠিক আছে। এইভাবে আমরা পাওয়ার ট্রায়াঙ্গেলটাকে দেখিয়ে ফেললাম, ঠিক আছে। তাহলে পি সমান এটা তো জানো কত, এটা হচ্ছে 78 দশমিক সামথিং, 78 পয়েন্ট কত আছে, 93। এটা হচ্ছে তোমার 127 দশমিক কত, 127 দশমিক 55। 55, আর এসটা হচ্ছে আমার 150, 150, ঠিক আছে। এইভাবে আমরা পাওয়ার ট্রায়াঙ্গেলটাকে দেখিয়ে দেবো। এত ওয়াট, এটা হচ্ছে ভিএআর, আর এটা হচ্ছে আমাদের ভিএ। আচ্ছা এই অ্যাঙ্গেলটা থিটাটা কত হবে? 58.25। এটা কিন্তু সেম থিটা, যে থিটাটা আমরা আগে বার করেছি, 58 দশমিক কত ছিল, 25। 25, ঠিক আছে। তো এইভাবে পাওয়ার ট্রায়াঙ্গেলটা এঁকে ফেলবে, ঠিক আছে। পাওয়ার ট্রায়াঙ্গেলটা বোঝা গেল তো, তাহলে কি করে আঁকবে? এটা আমরা আরএল সার্কিট দিয়ে করলাম, আরসি দিয়ে করলে ট্রায়াঙ্গেলের ওই সাইডটা কোন দিকে হতো, ট্রায়াঙ্গেলটা যদি আরসি সার্কিট এটা হতো তাহলে এই নিচের দিকে হতো, ঠিক আছে। পাওয়ার ট্রায়াঙ্গেলটা এরকম হতো তখন আরসি সার্কিট হলে। বাকি তোমার পি মাইনাস জে কিউ, অ্যান্সারটাও আসতো পি মাইনাস জে কিউ করে।